এটা একটা মেসেজ, আরেকটা মেসেজ আছে, আমি তোমার সাথে লাস্ট মেসেজের কথা বন্ধ করেছি। আমি আসসালাম দিয়েছি, দিয়ে আমি তাকে কল করেছি, সে বলছে আমি তোমার সাথে যোগাযোগ পছন্দ করছি না, একটু বোঝার সেন্স তো কি তোমার নেই? সে আমাকে বলছে, আমি নিয়েছি আমার টাকা দিয়ে দাও, তোমার সাথে যোগাযোগের দরকার নেই, সেন্স কার কীরকম সবাই জানে, বুঝছেন? এগুলো 2000, হ্যাঁ। এরপরে সে একটা আছে মানে আজে বাজে রেখেছে, আমার মেয়ে আছে যে না, সমিতির টাকা আলাদা, সমিতির টাকা আলাদা, হ্যাঁ হ্যাঁ, ব্যক্তিগত টাকা আলাদা। সে আপনি পার্সোনালি কত টাকা পান? আমি 1,27,65,000 টাকা তাকে জি আমি একটা মেসেজ ছিল এরকম যে আমি ল্যাঙ্গুয়েজটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করলাম না। সে বলছিল আমাকে এটার ভিতরে কেন ঢুকাইলা, মানে এত বাজে, এটার ভিতরে মানে বুঝলেন ফিমেল একটা, এটার ভিতরে কেন ঢুকাইলা, আগে তো ভালোই ছিলাম, এটার ভিতরে মানে আমি তাকে প্লেসমেন্ট শেয়ার কেন ঢুকাইলাম, প্লেসমেন্ট শেয়ারে সে 100% টাকা বেশি, ওর থেকে আরো বেশি টাকা নিয়ে আসছে। মেইন টাকা তো সে মনপুরা হাউজিং এর যে গাছবালা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা 3 জন করেছে, বেনজির টুটু, সালমা আসিফ, আসির আকবর, আব্দুল আওয়াল চৌধুরী বুলু। 7 মাসের মাথায় কেন অ্যাকাউন্টটা বন্ধ করলো? নিশ্চয়ই অস্বাভাবিক লেনদেন ছিল মনপুরা হাউজিং এর, তার ওয়াইফের অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ জি, যে আমি আসসালাম, আমি কি কিছু টাকা আশা করতে পারি? রেগুলার 3-4টা ইঞ্জেকশন দিতে হয়, অনেক টাকার সংকটে আছি। 10 বছর শেষ হয়ে, এটা 2021, 10 বছর শেষ হয়ে 11 বছর আমাকে কবে টাকা দিবে জানাইও, আমি অনেক সমস্যাতে আছি, টাকা আসলে জানবো না, পেয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি না, আমি আসলে নেপালে আমরা গিয়েছিলাম একদিন ফর 1 ডে, মুসা ইব্রাহিম উঠেছিল, আমাকে বলছো হাজি সাহেব কালকে আমরা নেপাল যাবো, টিকিট, আমি রাত্রে বসে টিকিটের ব্যবস্থা করছি, আমরা 3 জন গিয়েছিলাম। তখন প্রথম আনিস লোক ছিল, স্যার ছিল ওই বাসায়, ওইখানে গিয়ে একজন লোককে সে টাকা দেওয়ার কথা, সে টাকা দেয় নাই, পরে ওই লোক বাংলাদেশে আসছে, পরে ওই লোকের আমি বলছি আপনি কাকে টাকা দিচ্ছেন? তো আমি আসছি, আমি গেছি, আমাকে দেখেন না, আপনার সাথে আমার জীবন পছন্দ। ওই লোক বাংলাদেশে আসছে, ওই লোকের টাকাও দেয় নাই, পরে ওই লোকের আমার গাড়ি নিয়ে আমাকে বলছে আপনার গাড়ি, আমার গাড়ি নিয়ে ওই লোক উত্তর আটকেছে। উনি আসি নেপালে, শুনুন নেপালে তো আলহামদুলিল্লাহ আমি কি বলবো, এখানে তো আসলে আপনারা জানেন তার সম্পর্কে, তার সাথে আমি থাইল্যান্ড গিয়েছি, নেপাল গিয়েছি, শ্রীলঙ্কা গিয়েছি। আচ্ছা, তাই তার তো কিছু সব জায়গায় গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, তার রেডিমেড গার্লফ্রেন্ড থাকে, এগুলি আমি আমার বন্ধু তো আসলে আমি তো এই পরিস্থিতি আসবে জীবন ভাবি নাই। আমি তো 16-17 বছর অপেক্ষা করছি, মার্চের 4 তারিখ আমি তাকে টাকা দিয়েছি 2010 সালে। কতটুকু আমি যদি দুঃখ পেয়ে আমি এখানে আসছি, আমি চাই যে এটা একটা একটা ইনসাফ হোক, আসল সত্যটা বেরিয়ে আসুক। আসলে সে কি, আসলে কি মাসুমের কি ফ্ল্যাটে আসলে মাসুমের টাকা দিয়েছে, মাসুম কেন জিডি করেছে, আসলে ডাক্তার শাকিল ভাই, ডাক্তার আমি 2014 সালে র্যাব চিন্তা তার জন্য সামনে আছে, 2014 সালে তাকে র্যাবের লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আমাকে বলছে আপনি কেস করেন, সে আমার বলছে আচ্ছা, টাকা দিয়ে আমি কেস করলেন আমার র্যাবের, আমি কি এটা কি 2026 সালে 2014 সালে তার আমি র্যাবের, আমার কাছে কপি আছে, আমি কপি পাঠাতে পারবো। দাবিটা কি? আমাদের দাবিটা আমরা টাকা পাওয়ার জন্য। আমরা তো গতকালকেও পর্যন্ত আসিফ একজন লোককে পাঠাচ্ছে, ইকো রিসোর্টের মালিক হোসেন সাহেব, ওনাকে আমরা বলছি ঠিক আছে, আসিফ তো আপনাকে থানা পাঠাচ্ছে, আসিফের সাথে বসি, গতকালকে কথা বলা, আসিফের সাথে আমরা বসি, দরকার আমরা কেস কিছু করবো না, আসিফের তো কোনো ইচ্ছাই নাই। আসিফ তো একটাই কথা, একটা মন্ত্রী, একটা বাংলাদেশের, হ্যাঁ একটা সে কি করছে, লর্ডসে যার সেঞ্চুরি আছে, সে ক্রিকেটার, একটা নায়ক, যারা শাকিল ভাই আপনি আমার কি করবেন? তো শাকিল ভাই একটি ভীত মানুষ, শাকিল ভাইয়ের বাড়ি বিক্রি করে আইনা, যে শাকিল ভাই তো টাকাটা ওনার একটা বন্ধুর থেকে 50 লাখ টাকা নিয়েছিল, এই 50 লাখ টাকা উনি কেস করাতে 5 লাখ টাকা বেশি দিয়ে বাড়ি বিক্রি করে ওই ডাক্তারকে টাকা, ওই লোক ডাক্তার। থানায় আসলে মামলাটা কোন পর্যায়ে এসে মামলা তুলে দিচ্ছে, কেন মামলা নিবে না? আমি বলছি এটা এখন নিয়েছে কিনা? না, এখন নিতে যাচ্ছে না, এখনো নেয় নাই মামলা। না, আমি কালকে থেকে আজকে থেকে এই 2-3 ঘন্টা থেকে বলে যে আপনি কোর্টে মামলা কেন, আমি এখানে জিডি করছি, আমি শুনছি আমি কেন কোর্ট করে যাবো, আমি বলছি আমার মামলা কেন নিবেন না? হ্যাঁ, আমি তো বলছি জিডি নিলেন কেন, আমি বলছি কোর্টে যান, ওনারা তো কালকে রাত্রের মধ্যে বলছে মামলা নিবে। এখন যে প্রদীপ স্যার, উনি তো আমার উনি যে ফোন করছে, আমি ওনাকে ফোন করি নাই, উনি আসতে বলবো, রাতে বলছেন আমি নাই, আজকে বলছে আসার জন্য, আসছে এখন মামলা নিচ্ছেন। জি, এখানে অবশ্যই প্রভাব খাটানো হচ্ছে। আমি চাই মামলা হোক, মামলায় যে দোষী হবে, হ্যাঁ, আসিফ তো বলতেছে আসিফের মানহানি হয়েছে, সে মানহানি মামলা হোক। আমার আসিফ তো শুনে, আমি সিসি ক্যামেরার জন্য গিয়েছি, এটার আগে বলছে যেটা সিসি ক্যামেরা বলছে সামহাও তারা কালেক্ট করে দিবে, যেহেতু আমার স্টেটমেন্ট 2010 সালে দিয়েছে, সালমা সিমের অ্যাকাউন্ট তারা দিবে বলছে, সালমা সিমের তারা প্রিন্ট করে রেখেছে, এখান থেকে কেসের প্রিন্ট দেবে। আমার তো টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, আমার এফডিআর ভেঙে আসিফ আর আমি গিয়েছি একসাথে গেছি, এখানে সিসি ক্যামেরা আছে না, ম্যানেজার আছে না, ম্যানেজারকে এখন দীর্ঘ সব আনতে আছে। আমরা ডাক্তার শাকিল ভাইয়ের সাথে আমরা কথা বলছি, আমরা 2 দিনের মধ্যে দরকার আমরা ওইখানে ওনাকে গিয়ে বলবো, আমরা হাত করো, আমরা এখানে যেটা ইনসাফ চাই, এখানে আমরা
কোনো এখানে ইলিগাল কিছু চাই না, যেটা সত্য সেটা বের হয়ে আসো। আমাদের যে সে যে ট্রাস্ট ব্যাংকে জমি, আমাদের জমি ট্রাস্ট ব্যাংকে জমা রেখে সে টাকা নিছে, ওই জমির আমাদের ডকুমেন্ট আছে, কুমিল্লা ট্রাস্ট ব্যাংকে জমা নিছে, আমাদের সমিতির টাকা নিছে। মাসুম আমাদের বন্ধু, সে চিরাং সে আসতে পারে না, সে কালকে রাতে আমাকে জিডিং কপি পাঠাইছে যে দোস্ত আমি তো আমার ফ্ল্যাট উঠতে 10,000 টাকা ভাড়া হইতো, সে কিছু দেয় না। তার মুর্শিদুল হাসান ওই ছেলের কি একটা ক্ষমতা যে সে 16 বছর তার ফ্ল্যাটে তো ওঠে না। এই তো বলছে যে কি হাজার টাকা তুমি আমার কাছে পাও। আচ্ছা, আর আমি এগুলো বলতে চাই না, তার ল্যাঙ্গুয়েজ কিরকম সবাই জানে। হ্যাঁ, এটা তো কেন এটা ঢুকে আমাকে, এটা তার পরে থেকে আমি যোগাযোগ করি নাই। শাকিল ভাই তার ছেলের বিয়ে হওয়ার পরে তার বাসায় গেছে, একটা শাকিল বলছে যে আসিফ আমাকে 10 লাখ টাকা দাও। তো আমি আমার ছেলের বিয়ে করে 20 লাখ টাকা বাকি, আমি কেন আমি আপনাকে টাকা দেবো। 11 তারিখে সে ফোন দিয়া বলে যে আপনারা জিডি না করলে আপনাকে 10 লাখ টাকা, ডাক্তার সাহেব ওনাকে 10 লাখ, 2 ডাক্তার কেন 10 লাখ টাকা দেন, আপনি জিডি কেন করলেন? এটা আসিফ আকবর, হ্যাঁ জিডি না করলে টাকা দিত। আমি বলছি শাকিল ভাই আপনি তো 7-8 দিন আগে গিয়ে টাকা খুঁজে আসেন, 10 লাখ টাকা দিছে জানাই। সেকে বলছে আপনাকে আমি এরকম হাল করবো, হ্যাঁ আপনাকে আমি আমার মানহানি মামলা করবো। শাকিল ভাই ভয় পেয়ে গেছে, আমরা সবাই কনফারেন্সে গিয়ে 7-8 দিন আগে বলছি শাকিল ভাই আপনাকে কিছু করার আগে আমাকে করতে হবে, যেহেতু আমি করেছি আপনার সাথে আছেন। তো রুমেল আমরা তো ক্যাশ টাকা দিয়েছি, আমি ক্যাশ টাকা দিয়েছি, আমাদের মেয়র এখন ডিবিতে আছে না, মেয়র আসে সবাই তো জানে, এখন যে পানি সম্পদ মন্ত্রী উনি জানে না, ওনার কাছেও আমাদের ডাক্তার সাহেব ফোন করেছে। তো আসিফ ইজ আউট অফ কন্ট্রোল। আসিফের বড় ভাই যে ব্রিগেডিয়ার, আমি আমার গাড়ি নিয়ে আমি ড্রাইভ করে বগুড়া গিয়েছিলাম, যখন আমি ঢুকি আমার গাড়ি উনি নাম্বার ঠিক করছে, ওনার কাছে আমরা ব্যাপারটা জানিয়েছি। আসিফের বড় ভাই অনেক সুপার মানুষ, আমি আকবর, আমরা আসিফকে বাংলাদেশে কন্ট্রোল করার মধ্যে কেউ নেই। আসিফ বড় ভাইয়ের সাথে যেদিন বিহেভ করে, বললাম না যে আগের একজন যে প্রধান বিচারপতির ছোট ভাই একটা ব্যাংকের এমডি, ওনার সাথে খুব, উনি এখন রানিং ব্যাংকের এমডি, ওনার সাথে খারাপ ব্যবহার করছে, ওনার স্মল অ্যামাউন্ট টাকা। উনি বলতেছে যে রুমেল এখানে আমার কিছু করার নাই, সমিতির টাকা, সমিতির উনি ছিল চেয়ারম্যান, উনি বলাতে কিছু টাকা সমিতির সবাইকে দিয়েছে, আমাকে 1 টাকা দেয় নাই, শাকিল ভাইয়ের কাউকে টাকা দেন। হ্যাঁ অবশ্যই, কারণ ওরা তো জানার দরকার। আমি কিন্তু যখন এখানে আরেকজন ডাইরেক্টর আছে আমজাদ, তার অফিসে গিয়েছিলাম, সে তো বলছে যে আমি আগে প্রাইম মিনিস্টার ছেলের পিএস এখানে আছে। আমি তো বুলবুল ভাইকে আমি মেসেজ দিয়েছি, মেসেজ আছে, বুলবুল ভাই কোনো মেসেজের রিপ্লাই জানাই। বোর্ড পরিচালকের ব্যাপারটা একটু, হ্যাঁ জি, তো এখানে তো বোর্ড পরিচালক সে এটা তো এই গভর্নমেন্টের আগে নিয়েছে। হ্যাঁ অবশ্যই, তার মতো শুনে সে কি তার কি ক্যারেক্টার ভালো আমি বলবো না। তার অফিসে কেউ গেছে, তার অফিসে তো আমার 40টা সাংবাদিক আমার সাথে বসেছে, আমি যখন তার অফিসে যাই সে সবার সামনে হতো আমার বন্ধু আমাকে নতুন জীবন দিয়েছে, যার 5 লাখ টাকা কিস্তি দেওয়ার টাকা। আপনার দেখেন 2000 সালের মার্চের 4 তারিখের পরের থেকেই তার টাকা আসছে না আগে আসছে? মার্চের 4 তারিখে আমি তাকে প্রথম টাকা দিয়েছি, মার্চের 4 তারিখে, মার্চের 30 তারিখে বোর্ড পরিচালক অবশ্যই বোর্ড পরিচালক বর্তমান গভর্নমেন্টের কেউ আছে, সে আগে যারা ছিল তার অফিসে হাসনাত আব্দুল্লাহ, সজীব, সার্জিস সবাই তার অফিসে আড্ডা মারতো, ওখানে শাকিল ভাই ছিল। আমি তো আমার অফিসের এখন হট পিরিয়ডে এখন তার অফিসে অবশ্যই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের লজ্জা না, সে জেনে শুনে যে একটা লোক 15-16 বছর 17 বছর মানুষের টাকা দিচ্ছে না, এভিডেন্স আছে না, এটা অবশ্যই এভিডেন্স আছে, যে অবশ্যই লজ্জা আছে। সে বিসিবির ডাইরেক্টর কিভাবে হয়েছে? সে অন্য সে কি ডাইরেক্টর হওয়ার যোগ্য? ডাইরেক্টর তার আপনার ক্যারেক্টার ভালো থাকতে হবে, তার ক্যারেক্টার ভালো, এটা আমি বুকে হাত দিয়ে বলতে। তার সাথে বিদেশে অনেক দেশ সফর করেছি, আমরা নেপাল গিয়েছি, সে নেপালে মুসা ইব্রাহিমকে আমরা সংযোজন করতে গিয়েছি, ওইখানে গিয়ে আমরা তার সম্পর্কে জানি না নেপালে সে পৃথিবীর কোন কাজ আপনি বলার কি কাজ আছে আইও আছে এখানে। এখন ওসি সাহেবের সাথে কথা বলছি যে আমি চাই আমার মামলাটা নেও। আপনি একটা কথা বলেছিলেন যে তিনি যখন বোর্ড পরিচালক বোর্ড পরিচালক হয়েছে, একটু ক্লিয়ার করতেন। অ্যাকচুয়ালি আসলে তো সে এই বর্তমান দলের সে কেউ না, না সে তো আমি যখন বিপি ইলেকশন করেছি, বিপি একটা বাড়িতে সে সহ সম্পাদক, আপনাকে অফার করা হয়েছিল এমপিতে করার জন্য। হ্যাঁ আমি বলে আমার আমি শেষ করে দেবো, সে সহ সম্পাদক হিসাবে ভিক্টোরিয়া ছাত্র সংসদে ইলেকশন করেছিল, সে ফেল করেছিল, ঠিক আছে, আমি ভিপি ইলেকশন করেছি। সে তো অন্য পার্টি থেকে এখন এখানে আসছে, এবং সে আপনি খুঁজে দেখেন, সে যখন অন্য গভর্নমেন্ট ছিল, সে একটা আগের গভর্নমেন্টে বি পার্টি করার জন্য সে চেষ্টা করেছিল। এখন দেখেন, এখন সে তার সাথে চলাফেরা কার? এখন সে এই যে আপনি কি মনে করেন সে কি আমার টিমে তো আমিনুল ইসলাম বুলবুল ভাই খেলেছে, আমি ক্যাপ্টেন ছিলাম, এবার আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমার টিমে মিনাজুল আহমেদ নামনু খেলেছে, আমার টিমে পাকিস্তান চাষে তারেক মেহমুদ খেলেছে, আমি ক্যাপ্টেন ছিলাম, আমি ভালো খেলতে, আমি ভালো অর্গানাইজার ছিলাম, আমি ওইবারে চ্যাম্পিয়ন করেছি। বুলবুল ভাই নান্নু ভাইকে আমি কুমিল্লা নিয়ে গেছি, কুমিল্লা নিয়ে আমার টিমে সেমিফাইনাল খেলেছি, ফাইনালি আমরা উইক্টরি পেয়েছি। আর আমরা সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।